নমস্কার, রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। এটি আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যাবর্তন চাইয়ের আওয়াজ কিন্তু উঠে গেছে এবং প্রতি জায়গায় কিন্তু প্রত্যাবর্তন চাইয়ের সপক্ষে শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, অভিনেতা সবাই ভিড় করছে। আমরা আজকে আপনাদের এমন একজনের বক্তব্য শোনাবো যিনি অবামপন্থী হয়েও সিপিআইএম কে আবার প্রত্যাবর্তনে বা শাসন ক্ষমতায় দেখতে চান। অকপটে তিনি বললেন এই প্রত্যাবর্তন চাইয়ের প্রথম সভায় এসে। শুনুন তিনি কি বলছেন। বিষয়টা অত্যন্ত গম্ভীর আর কি। ভারতে সাংবিধানিক গণতন্ত্র নাকি সংসদীয় বলবেন সে আলোচনায় আসছি, এবং এই বিচারের ভাবনা। তবে যে কথাটা বলতে হয় যে আসার একটা বড় কারণ সুবর্ণবাবু, উৎপলবাবু, মানসবাবু এর আগে ন্যায় বিচারের একটা ধারণা তৈরি করেছেন, এবং আপনারা সকলেই আর কি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, মানে এখানে আসাটা এড়িয়ে যাওয়াই যেত, এবং বেঁচে থাকতে তো খুব অসুবিধা হয় না, আপোষ করে তো বেঁচে থাকা যায়, কিন্তু অন্তত মরতে চাই এই ধরনের ডাক্তারবাবুদের হাতে। সেই জন্যই এখানকার যখন মরবো তার আগে অন্তত আমরা তো মূলত যে জায়গাটায় থাকার চেষ্টা করি সেটা হচ্ছে শাসক বিরোধিতার জায়গা আর কি। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা ক্ষমতায় আসুন কোনো একদিন, যখন আপনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকে। কারণ বামপন্থী হওয়ার মতন যোগ্যতা বা ক্ষমতা আমার একেবারেই নেই। আমি রামনবমীর হিন্দু নই, কিন্তু আমি হিন্দু, এবং আমার প্রচুর মুসলিম বন্ধু আছেন যারা মুসলিম। আমাদের কোনো অসুবিধা হয়নি এত বছর ভারতবর্ষে থাকতে, এখনো মোটামুটি আসছি। সংবিধান হিন্দু ধর্ম, আমার শ্রী বন্দ্যোপাধ্যায় আর কি খুব বকাবকি করেন আমাকে, জীবনটা তো নষ্টতা করেই দিয়েছি, তার উপর তার উপাধিটাও বদলে গেছে। তার গত 8-10 বছর দেখছি উপাধি নিয়ে আর কিছু বেশি বলছেন না। আমাদের তো 3টে জিনিস নিয়ে মূল ভাবা উচিত সংবিধান বা গণতন্ত্র নিয়ে আলোচনার আগে। সেটা হচ্ছে যে সাধারণ থাকা। তাই সাধারণ থাকার জায়গাটা তো কুণালকে আমরা বুঝিয়ে দিয়েছেন আর কি, যে সাধারণ থাকাটাও একটা ভান হয়ে গেছে আর কি। মানে যে কারণে দেখবেন যে সুধামূর্তির বই উনি বলেছেন ওখানে যে খুব সাধারণ থাকার চেষ্টা করা নিয়ে প্রচুর বই, আর প্রত্যেকটা এয়ারপোর্টে গেলেই দেখবেন যে একদিকে সেই বইগুলো রাখা আছে আর কি। ফলে এই সাধারণ থাকা, ভান করা, এই বিষয়গুলি এমন মিলেমিশে গেছে যে আমাদের নিরপেক্ষ থাকাটাও খুব গোলমেলে হয়ে গেছে। অর্থাৎ নিরপেক্ষ থাকার যে ব্যালেন্সটা, জগৎটাই তো একটা ট্রেড অফের জগৎ, যে ঠিক কীভাবে চারদিকটা সামলাবো, কোনটুকুতে কে রাগ করছে, কোনটুকুতে কে বকা দেবে, বাড়ির জলের লাইন কেটে দিল কিনা, সেগুলো বুঝে তো আন্দোলন করতে হয়। মানে সবাই তো আর সুবর্ণবাবু, উৎপলবাবু, মানসবাবুদের মতো নেতৃত্ব দেবেন না, ফলে তাদের ভয় ডর কম। আমরা তো সাধারণ মানুষ সেই জায়গা থেকে বেরোতে পারি না আর কি। ফলে এই যে গণতন্ত্র সাধারণ মানুষের ভোটে ঠিক হয়, এবং তারপর সেই গণতন্ত্রই একটা অটোক্রেটিক চেহারা নেয়, তার মধ্যে দিয়েই আমাদের মানে গোটা বিষয়টা চলতে থাকে আর কি। এবং সেই জন্যেই কুণালকে আমরা 2 দিন আগে শোটা করে ফেলেছেন আর কি। তা আমারই ছেড়ে আবার রাস্তায় ডবল দামে মুরগিও কিনেছে। এখন সাহেবরা যখন আমাদের শাসন করছিল সেই সময় থেকে তারা আমাদের মুখের উপর ক্ষমতা দেবে কখন ভাবলো? এই যে আমার ইন্টারপ্রিটেশনগুলো কিন্তু ভীষণ ভুল হতে পারে, আমি একেবারে মানে ইতিহাসের ছাত্র নিয়ে আমার নিজের মতো করে বুঝি। সেটা হচ্ছে 14 থেকে 18 যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো তার ঠিক আগে 1913 নাগাদ সাহেবরা বললো যে কিছু ভারতীয়কে আমরা এই ভোট টোটের মাধ্যমে, সবাই ভোট দিতে পারতো না, একটা অল্প অংশ যাদের পয়সা কড়ি আছে, এবং পয়সা কড়ি থাকলে তো জ্ঞানভঙ্গি বেশি থাকে আর কি, ফলে তাদের শুধু ভোট দিতে দেওয়া হতো, এবং তারা ভোট দেবেন এবং নির্বাচন করবেন। আমাদের দেশের অনেক বড় বড় নেতাও কিন্তু সেভাবে নির্বাচিত হয়েছেন সেই সময়। এখন নাম করে কোনো রকম গোলমালে না যাওয়াই ভালো। এবং 1919 সালেও এই নিয়ে আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এদিকে জালিয়ানওয়ালাবাগে লোক মরছে, তখনও কিন্তু আমাদের দেশের অনেক নেতা টেতা এই ধরনের অ্যাসেম্বলিতে ছিলেন। ফলে ব্রিটিশদের যখন সুবিধে হয়েছে তারা তাদের মতন করে আমাদের কিন্তু কিছু লোককে ভোট দিতে দেয়া, কিছু জায়গায় নেতা তৈরি করা, এরকম আমাদের মধ্যে থেকে করেছেন। এবং এই নিয়ে তো দ্বন্দ্ব থাকবেই। যখন সমাজে আপনি আসেন তখন সেখানে তো আর অঙ্ক নেই, তখন সেখানে যেটা আছে প্রচুর কন্ডিশন, তার বিভিন্ন ইন্টারপ্রিটেশন, এবং এই জায়গাটা বাড়তে এমন একটা জায়গায় পৌঁছয় যখন যে কম্বিনেটোরিয়াল স্পেসটা, অর্থাৎ যত রকমের ঘটনা ঘটতে পারত সেই ঘটনার স্পেসটা এক্সপ্লোর করে যায়। এবং যখন এই এক্সপ্লোর করে যায় তখন কোন রাস্তায় গেলে সত্যিকারের সঠিক ন্যায় বিচার হতো বা আমি অপটিমাল সলিউশনটা পেতাম, সেই জায়গাটা কখনোই বিচার করা যায় না। ফলে সেইখানে কি করতে হয়, আমাদের সেই সময় যারা নীতি নির্ধারণ করছেন, যারা বিচার করছেন, তাদের ওপর নির্ভর করতে হয় যে কোনো একটা ঘটনার নিরিখে তারা কি বলছেন, এবং তখন অঙ্কটা কষা যায় না। সেই জন্যেই এই যে আজকে একটা কথা এলো না যে প্রি অভয়া পোস্ট অভয়া, অর্থাৎ ইতিহাস, সেটা কিন্তু একটা বদলানোর জায়গা আছে।
সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস খুব তাড়াতাড়ি ইতিহাস বইয়ে ঢুকে পড়েছিল, ফলে সেইটুকু বাদ থাক, আমাদের এই ইতিহাস আজ থেকে 50 বা 100 বছর পরেই ইতিহাস বইয়ে ঢুকুক। কিন্তু এই সময়ে এখানটা আসার কারণ হচ্ছে এই ঘটনা ঘটার পর সত্যিই তো আমার কাছে কোনো খবর নেই, ইনফরমেশন নেই, আমি নিজে জাজ করতে পারছি না। তখন আমি জানি না আমি ঠিক সলিউশনের পথে যাচ্ছি কিনা, কিন্তু কেন জানি না মনে হয়েছে যে অঙ্ক না করে, মনে হওয়াটা পুরো ভুল হতে পারে, কিন্তু মনে হয়েছে যে সুবর্ণবাবু, উৎপলবাবু, মানসবাবুরা যে পথটা দেখাচ্ছেন বোধহয় সেই পথটাই অপটিমালের সবচেয়ে কাছাকাছি। তারা যে কথাগুলো বলার চেষ্টা করছেন, যে যুক্তিগুলো দিচ্ছেন, সেই যুক্তিগুলোকে বিজ্ঞানসম্মতভাবে মনে হচ্ছে যে তার সব থেকে কাছাকাছি। এবার একটা মুশকিল তো আমাদের আছে, ধরুন এত তথ্য চারদিকে, এটাই কি হবে? আগে আমরা গুছিয়ে পড়তাম, যেমন উচ্চ মাধ্যমিকের অঙ্ক যদি আমায় বলেন আমি মোটামুটি এখনও করে দিতে পারবো, কিন্তু কেউ আমাকে বলতেই পারেন যে আমি যখন অষ্টআশিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছি তখন যে পরীক্ষা দিয়ে নম্বর পেয়েছি আমার অমুক আত্মীয়র অমুক বন্ধু সিপিএমের কোনো লোক ছিল বলে নম্বরটা দিয়ে দিয়েছি, কি দেয়নি, কী করে প্রমাণ করবেন? আমি কি প্রমাণ করতে পারবো যে আমি আগে কোশ্চেনটা পাইনি? কী করে প্রমাণ করবেন? এই রাজনৈতিক বিপ্লবের বাইরেও কয়েকটা বিপ্লব আছে, এবং সেই বিপ্লব পৃথিবীতে আসলে রাজনৈতিক বিপ্লবটাকে এনেছিল। তারপরে মার্কসরা পুঁজি নিয়ে আলোচনা শুরু করেছিলেন, এবং এখানে বলতেই হয় কথাটা, আমি সব জায়গায় আজকাল বলছি এবং আজকাল আবার একটু বেশি বেশি বকছি, অনেক জায়গায় শুনে থাকতে পারেন। সেটা হচ্ছে মার্কসের কিন্তু এই ম্যাথামেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট নিয়ে মার্কস আর এঙ্গেলসের মধ্যে চিঠি লেখালেখি হতো। মানে তখন যারা ফিলোসফি করতেন তারা কিন্তু খুব সলিডলি অঙ্ক জানতেন, ফলে তাদের যে বিচার বুদ্ধি সেগুলো তারা যা বলেছেন সব আজকের দিনে যে চলবে এমন নাই হতে পারে। এখন তো রবীন্দ্রনাথের কবিতা চলে না, এখন অন্য ধরনের কবিতা চলে, যেটা আপনারা বেশি পছন্দ করেন, আমি বেশি পছন্দ করি, বেশি মুখস্থ। সেরকমই মার্কসের কথা এখন হয়তো চলছে না, কিন্তু তারা যখন আলোচনাগুলো তৈরি করেছেন তখন তারা করেছেন, কিন্তু তারা টেলর সিরিজ জানতেন, ম্যাকলরেন সিরিজ জানতেন। সেই সময় ওগুলো মোটামুটি আসছে, নিউটন ক্যালকুলাস করতে শুরু করেছেন, তারাও সেই অঙ্কগুলো শিখছেন, এবং তার নিরিখে তিনি কিন্তু ওই শক্ত শক্ত বইগুলো লিখছেন। তার লেখার মধ্যে একটা যৌক্তিক জায়গা আছে। আজকের দিনে যেটা বড় সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাজনীতিতে কিন্তু চিন্তাবিদের অভাব, এবং যে চিন্তাবিদের ভালো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, যিনি অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভালোভাবে জানেন, সেই মানুষগুলোকেও রাজনীতিতে ভীষণ দরকার। এবং সেই কারণেই হয়তো ঠিক সুবর্ণবাবু, উৎপলবাবু, মানসবাবুর পেছনে পেছনে চলে এসেছি এখানটায়। ফলে আমাদের কিন্তু যে নেতৃত্বটা কে দেবে, যে উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে অঙ্কে অনেক নম্বর পেয়েছে, জয়েন্ট পেয়ে পড়াশোনা করেছে, সে নেতৃত্ব দেবে, নাকি যে খুব একটা নম্বর পায়নি সে নেতৃত্ব দেবে? এরকম অনেক উদাহরণ আছে যারা খুব কম পড়াশোনা করে দুর্দান্ত নেতা হয়েছেন, কিন্তু চে গুয়েভারা ডাক্তারি পড়েই নেতা হয়েছে। ফলে দুদিকের উদাহরণই আছে। আপাতত যা সিচুয়েশন মনে হচ্ছে যারা পড়াশোনা করে সামনের সারিতে পথ দেখাচ্ছেন তাদের ফলো করলে বোধহয় একটুখানি ভালো হয়। ফলে সেই জায়গাটাও কিন্তু সংবিধানের যখন ইন্টারপ্রিটেশন হচ্ছে সেই জায়গাতে সেই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, যে সংবিধান এবং তার যে ন্যায় বিচারের ভাবনা, সেইখানে সাংবিধানিক এবং তার থেকে যে সংসদীয়, অর্থাৎ যে মানুষ বেশি ভোট দেবে, মানুষ যাকে বেশি ভোট দিয়েছে তাকে তো মানতেই হবে, এবং সে যখন আইনসভায় বসবে তিনি তো ইন্টারপ্রেট করবেন, তার তো সব কিছু নির্ধারিত হবে মূলত তার মাধ্যমে। এবং এই নিয়ে তো কোনো সন্দেহ নেই যে আইন যাই লেখা থাক না কেন, এক, ক্ষমতাশালী আইন পরিবর্তন করতে পারে, এবং দুই, ক্ষমতাশালী আইনকে যার ক্ষমতা কম তার থেকে অনেক সহজভাবে, অনেক সুযোগ নিয়ে, অনেক তাড়াতাড়ি তার মতো করে ইন্টারপ্রেট করতে পারে। ফলে এই জায়গাটা কিন্তু যখনই আমরা সাংবিধানিক বা সংসদীয় গণতন্ত্রের কথায় আসবো তখন বুঝতে হবে জিতে যাওয়ার পর কিন্তু ওই লোকটা বা অল্প কয়েকটা লোক মিলে বিষয়টা ইন্টারপ্রেট করছে। ফলে সেখানে কিন্তু অটোক্রেসি খুবই ন্যাচারাল। এবার সেইখানে আপনি সর্বহারার একনায়কতন্ত্র নেবেন না সংসদীয় গণতন্ত্র নেবেন, এই কনফিউশন, এই ভাবনা, এই দান্দিক আলোচনা চলতেই থাকবে। এটা চট করে থেমে যাওয়ার মতো। এবং আমরা প্রমাণটা এখনো করতে পারিনি। মুশকিল হচ্ছে রাজনৈতিক শক্তি যাদের হাতে, সংবিধান যাদের হাতে, সংবিধানের ইন্টারপ্রিটেশন যাদের হাতে, তাদের যদি এই জ্ঞানটুকু না থাকে যে তার মধ্যে কিছু জিনিস আছে যেটা অসম্পূর্ণ, এখানে একটা আনসার্টেনটির জায়গা আছে, এবং সেটাকে মেনে নিয়ে আমাকে সামাজিক ন্যায় বিচারের অপটিমাইজেশনটা করতে হবে, সেইখানে কিন্তু এই প্রশ্ন বারবার উঠবে। অর্থাৎ অত্যন্ত ভালো সামাজিক ন্যায় বিচার নিয়ে যখন একজন জজ সাহেব
বক্তব্য রাখছেন, পশ্চিমবঙ্গে সত্যিকারের একটা জায়গা তৈরি করছেন, সেই জজ সাহেব যখন পরবর্তীকালে কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তখন যে ধরনের প্রশ্নগুলো উঠছে পিছিয়ে গিয়ে কোন দিক থেকে এই জায়গাটাকে দেখব, এটা একটা ভীষণ গোলমেলে ব্যাপার। দ্বিতীয় যে প্রশ্নের জায়গাটা আসছে সেটা হচ্ছে যে কথাটা পরঞ্জয় স্যার বললেন একটু আগে, সেটা হচ্ছে এই যে মানে প্রাইভেসি এবং সিকিউরিটির জায়গা। একদিকে আপনার প্রাইভেসি দরকার, আপনি কমিউনিকেট করছেন, আপনি চান না অন্যকে জানতে দিতে। ডাক্তারবাবুরা অবশ্যই জানেন সব হাসপাতালে এখন রুগীদের যে ডেটা থাকে সেগুলো সিকিউর করে রাখা থাকে যাতে যে কেউ না দেখতে পারে। সংসদীয় রাজনীতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদী কোনো কার্যকলাপ, মানুষকে মেরে ফেলার যে রাজনীতি, সেই রাজনীতিকে আমি অন্তত সেই রাজনীতির মধ্যে নেই। সমর্থন অসমর্থন তো গভীর ব্যাপার, বলতে পারবো না, কিন্তু সেই সংসদীয় রাজনীতির জায়গায় কেউ যদি গোপনে এগুলো ব্যবহার করে লোকজনকে মেরে ফেলেন, প্রমাণ করা যাবে না। এবার এই যে প্রমাণের জায়গাটা, একটা ছোটোখাটো বিষয়, একটা জোট সংখ্যাকে দুটো মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রমাণ করার জায়গাটাতেই যখন 300 বছর ধরে ম্যাথামেটিশিয়ানরা মাথা কুটে মরছেন, তখন বুঝতেই পারছেন রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে, তারা একটা মানুষকে মেরে ফেলে বা কিছু কাগজ পুড়িয়ে ফেলবে যখন, তখন কিন্তু আমাদের সংবিধানের যে ন্যায় বিচারের জায়গাটা, সেখানে যদি কোনো জজ সাহেব সত্যিকারের বিচার করতেও চান, সেই প্রমাণগুলো লোপাট হয়েছে এইটুকু প্রমাণ করাটাই বোধহয় যথেষ্ট। তার বাইরে কিন্তু প্রমাণ লোপাটের বাইরে কী প্রমাণ লোপাট হয়েছে এই বোঝা খুব শক্ত। অন্তত তাই আমাদের দাবি হচ্ছে সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে যে প্রমাণটা কি লোপাট হয়েছে। অদ্ভুতভাবে যারা আপনারা আন্দোলনের সাথী তারা অনেক ভালোভাবে জানবেন সত্যিকারের কি হয়েছে। প্রমাণ লোপাট হয়েছে কি হয়নি, পরীক্ষার খাতাগুলো পুড়িয়ে ফেলা হয়েছে কি হয়নি, সেগুলো কালকেও শুনছিলাম একজন বলছিলেন যে সেগুলো কি ক্লাউডে ছিল, এখানে ছিল। এখন কম্পিউটার সায়েন্স সম্পর্কে যদি সকলে গভীরভাবে জেনে যান, তাহলে তো সে খুব মুশকিল, যেখান থেকে বার করা যাবে না। যেমন আমরা যেমন যখন তখন ওষুধ খেয়ে ফেলি, ডাক্তারবাবুরা আমাদের থেকে হাসেন, ঠিক সেই রকমই কম্পিউটারের ব্যাপারে সবাই অভিজ্ঞ হয়ে গেছেন। ফলে আমাদের এসএসসি থেকে শুরু করে সবাই IBM এর কোন ক্লাউডে কোথায় কি ছিল সব জেনে যাচ্ছেন, ফলে কোনো ডেটা পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিক আর কি। এই যে জায়গাটা আমাদের যে প্রমাণের জায়গাটা, তার মানে কি আমাদের সংবিধান যদি সবই করে দিতে পারতো, তাহলে এত কোর্ট টোর্ট কিছুরই দরকার ছিল না, অঙ্ক মিলিয়ে মিলিয়ে করে নিতাম। কিন্তু কেন পারি না? তার কারণ হচ্ছে অপশান। একটা জিনিসের যদি দুটো অপশান থাকে, একটা কয়েন টস করলেন একবার, দুটো অপশান, দুবার কয়েন টস করলেন, 2 গুণ 2 2 স্কোয়ার অপশান, 100 বার কয়েনটা টস করলেন, 2 টু দি পাওয়ার 100 অপশান। পৃথিবীতে মহাবিশ্বে কোনোদিন আপনি সেই সবকটা অপশান কোনোদিন টেস্ট করতেই পারবেন না। ফলে সমস্ত সামাজিক প্রবলেম যখন আপনি কম্বিনেটোরিয়াল স্পেসে নিয়ে যাচ্ছেন, তখন বুঝে নিতে হবে যে আমরা একেবারেই সীমাবদ্ধ, আমাদের বিজ্ঞান একেবারেই সীমাবদ্ধ। সেখানে আমাদের নির্ভর করতে হবে সেই মানুষগুলোর ওপর যাদের আমরা মনে করছি যে তারা যোগ্য। যোগ্যের হাতে যদি যোগ্য অযোগ্যের বিচার থাকে এবং আমার ঠিক করা যোগ্য যদি সেই বিচার করেন, তখন আমার মনে হবে। আর অযোগ্যের হাতে যদি বিচার করার ক্ষমতা থাকে, তখন যোগ্য অযোগ্য বার করতে পারবেনই না। তাতে যোগ্যরও সুবিধা হবে না, অযোগ্যেরও সুবিধা হবে। সুতরাং আমাদের যেটা মূলত বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি কোন জায়গাটায় যেতে চাইছি, আমরা কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে চাইছি কি না। ফলে আপনারা যারা কাজ করছেন, মনে হয়েছে আমার এতদিন ধরে এই আন্দোলন ফলো করে, আমার এই আন্দোলন নিয়ে অনেক ধরনের রাজনৈতিক প্রশ্নও আছে, কিন্তু সেই প্রশ্নগুলো তো অনেক দীর্ঘ আলোচনার নিরিখে আসবে। আমার একটা দুটো জিনিস আমার মনে হয়েছে যে এই আন্দোলনের মধ্যে থেকে এমন তো হতেই পারে, যেমন আপনারা খুব চটে যাবেন না, মানে আমি একটা রাজনৈতিক ভাবনার কথা বলছি, আমার মনে হয় কেউ চটে যেতে পারেন, ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য আগে, ফলে বকাবকি করবেন না। যেমন ধরুন বাম এবং অতি বাম বলে একটা বিষয় আছে, যদি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি, CPIM এবং CPIML লিবারেশন। এবার আমরা যখন কোনো একটা রাজনৈতিক ভাবনা দেখি, ধরুন একটা নির্বাচন হচ্ছে, এই সময় একটা জোট হয়েছে দিল্লিতে, সেখানে CPIM CPIML একসঙ্গে আছেন। এবার CPIML এর নেতা বহুদিন ধরে বলে যাচ্ছেন পশ্চিমবঙ্গে এসে যে না, CPIM ভালো দল নয়, তৃণমূল কংগ্রেস ভালো দল। এবার একটা আন্দোলন হচ্ছে যেখানে CPIM আর CPIML ধরা যাক একসঙ্গে আন্দোলন করছেন।
এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোয় আমাদের মতন যে সাধারণ মানুষ তারা জিজ্ঞেস করবে, বাবা তা সিপিআইএমএল কে সমর্থন করছে, তার মানে কি ঘুরিয়ে তৃণমূলকে সমর্থন করছে? ট্রানজিটিভিটি ম্যাথামেটিক্সে। ফলে এই ধরনের প্রশ্ন, আমরা তো বামপন্থী নই, আমি আগেই বলছি, নিরপেক্ষ জায়গা থেকে দেখতে গেলে মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। এবং যে রাজনৈতিক জায়গাগুলো, অর্থাৎ আপনারা সকলেই জানেন শহীদ মিনারে একদিকে ভিপি সিং এর, একদিকে বাজপেয়ী দাঁড়িয়ে আছেন, একদিকে সিপিআইএম এর নেতারা দাঁড়িয়ে আছেন। কেন এখানে এসে সিপিআইএম এর সমালোচনা করছি? কারণ যেখানটায় যাচ্ছি সেইখানে সেই মানুষগুলো যে মতে মুঠের ওপর থাকেন তাদের বিরুদ্ধে কথা বলাটাই নিরপেক্ষতার লক্ষণ। যারা ক্ষমতায় আছেন, এই জায়গাটায় আপনারা এখন ক্ষমতায়, ফলে আপনাদের কাছে আবেদন বারবার থাকবে যে আপনাদের আরো বড় ক্ষমতায় দেখতে চাই, এবং সেই দিন আপনাদের সঙ্গে আমাদের লড়াইটা হবে। কিন্তু আপাতত যে জায়গায় আছে সেইখানে ভারতের গণতন্ত্র এখনো লড়াই করার সুযোগটা দিচ্ছে। নিশ্চয়ই আমরা ছোটোখাটো চুনোপুটি বলে আমাদের বেশি বিরক্ত করে না, আমাদের বিরক্ত করলে জানে যে এরা বিরক্ত করলেই ঘরে ঢুকে যাবে আর বেরোবে না, আমরা তার পরঞ্জয় বাবুদের মতো এত লড়াই টড়াই করবো না। ফলে আমরা শুধু অপেক্ষায় আছি, আমাদের কখন বকে দেবে কেউ, আমরা তখন আর একটাও কথা বলবো না, আপনাদের একটাও মিটিংয়ে আসবো না, একটুও ভান করার চেষ্টা করবো না যে আমরা নিরপেক্ষ। ধন্যবাদ। দেখুন, একটা কথা স্পষ্ট যে প্রত্যাবর্তন চাইয়ের এই কাণ্ডারি হতে চাইছেন অনেকেই, এবং তারা অনুভব করছেন যে আবার সিপিআইএমকে ফিরিয়ে আনতে। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি আমাদের নতুন চ্যানেল @রণজিৎ। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক আমাদের এই @রণজিৎ।